হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ কিরান। আজ আমরা ক্লাস 11-এর নতুন একটা চ্যাপ্টারের অঙ্ক শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে গুণোত্তর প্রকৃতি, প্রশ্নমালা 9C, ক্লাস 11। তো প্রথমে আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপরে আমরা অনুশীলনের অঙ্কতে চলে যাব। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। প্রথমে আমরা জানবো কি গুণোত্তর প্রকৃতির সংজ্ঞা। কি বলছে? সংখ্যা সময়ের একটি অনুক্রম গুণোত্তর প্রগতিতে থাকবে যদি প্রথম পদটি ছাড়া পরবর্তী প্রত্যেক পদ ঠিক তার পূর্ববর্তী পদকে একটি নির্দিষ্ট সংখ্যা, সেই নির্দিষ্ট সংখ্যাটা কী হতে পারে, ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, দিয়ে গুণ করে পাওয়া যায়। একটা এক্সাম্পল দেখো, 1, 2, 4, 8, 16, এটা একটা অনুক্রম আমরা বলতে পারি। তাহলে এটা যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে কি বলেছে, প্রথম পদ বাদে পরবর্তী পদগুলো তার আগের পদের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে হয়েছে। তাহলে দেখো এই 2টা কী করে এসছে, 1-এর সাথে 2 গুণ করে। দেখো এই 4টা কী করে এসছে, 2-এর সাথে 2 গুণ করে। 8টা কী করে এসছে, এই 4-এর সাথে 2 গুণ করে। দ্যাট ইজ প্রথম পদ ছাড়া তার পরবর্তী যে কোনো পদটা তার আগের পদের সাথে কত গুণ করে এসছে, 2। এখানে নির্দিষ্ট সংখ্যাটা কি, তার মানে 2। তো এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি। তাই অন্য কথায় কীভাবে এটা বলতে পারি আমরা, অন্য কথায় সংখ্যা সময়ের অনুক্রম U1, U2, U3 করতে করতে UN পর্যন্ত যাবে। কি একটি অনুক্রমের এগুলো হচ্ছে পদ, U1 প্রথম পদ, U2 দ্বিতীয় পদ, U3 তৃতীয় পদ, UN nতম পদ। এবার এই পদগুলো গুণোত্তর প্রকৃতিতে থাকবে যদি UN+1 মানে কি n+1তম পদ বাই UN মানে nতম পদ এর মান, U অফ n+1 মানে কি n+1তম পদের মান বাই UN মানে কি nতম পদের মান। এই দুটো জিনিসকে যদি আমরা ভাগ করি বা অনুপাত বার করি n এর সব ধনাত্মক অখণ্ড মানের জন্য, তবে কি এই যে ভ্যালুটা হবে কী হবে, ধ্রুবক হবে। এই ধ্রুবক অনুপাতকে গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাত বলা হয়। এবার এক এক্সাম্পলের মাধ্যমে বোঝো, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো 1, 2, 4, 8, 16, 32 এটা একটা গুণোত্তর প্রকৃতিতে আছে। তাহলে কী করে বলবো, আমরা কি বলেছি, U অফ n+1 দ্যাট ইজ n+1তম পদ বাই UN nতম পদ, এদের অনুপাতটা অলওয়েজ কী হবে, ধ্রুবক হবে। এখন n এর মান যদি 1 হয় তাহলে কি U2 বাই U1 দ্যাট ইজ দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দেখি তাই করেছি। তাহলে সেকেন্ড পদ বাই ফার্স্ট পদ, তার মানে কি সেকেন্ড পদ কত আছে এখানে 2 আর ফার্স্ট পদ কত 1, তাহলে 2/1 মানে কত 2। তাহলে এবার দেখি এই জায়গায় n এর জায়গায় কত পুট করছে 2, তাহলে U3 বাই U2 দ্যাট ইজ 3তম পদ বাই 2তম পদ কত হচ্ছে দেখো, থার্ড পদ বাই সেকেন্ড পদ। তাহলে থার্ড পদ এখানে কত আছে 4, তাহলে লিখেছি 4, আর সেকেন্ড পদ কত 2, তাহলে 2, তাহলে 4/2। তাহলে এটাকে যদি কাটাকুটি করি কত পাচ্ছি, তাহলে এরও ভ্যালু কত পাচ্ছি 2, এরও ভ্যালু পেয়েছি 2। একরকমভাবে এখানে যদি আমরা 3 পুট করি তাহলে কী হবে, U3+1 দ্যাট ইজ কি U4 দ্যাট ইজ 4তম পদ বাই 3তম পদ, দ্যাট ইজ কী পাবো এখানে 4th পদ বাই থার্ড পদ। তাহলে ফোর্থ পদ কত আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 8, আর থার্ড পদ কত, তাহলে 4, তাহলে 8/4 কত পাই 2। দ্যাট ইজ প্রতি ক্ষেত্রে আমরা কি অনুপাতটা কত পাবো, প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত সমান কত পাবো 2। তাহলে এটা আমরা কি পাচ্ছি, একটা এই যে অনুপাতগুলো পাচ্ছি একটা নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি। দ্যাট ইজ এক্ষেত্রেও আমরা কি বলবো যে এই অনুক্রম বা শ্রেণীটা কি আছে, গুণোত্তর প্রগতিতে আছে। এবার আমরা কি জানবো, গুণোত্তর প্রগতির সাধারণ আকার কি, AR AR3 মানে কি এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এরকম করতে করতে এগিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা কি গুণোত্তর প্রগতির সাধারণ পদ বা সাধারণ আকার, পদ না সাধারণ আকার। তাহলে এখানে প্রথম পদ কি, যেখানে প্রথম পদ হচ্ছে এ, প্রথমে যেটা আছে তাহলে প্রথমে কি আছে এ, তাহলে প্রথম পদ হবে এ। আর কত গুণ করে করে আমরা পরবর্তী পদটা পাচ্ছি, দেখো এই পদটা কি করে পেয়েছি, এই প্রথম পদ বা এর সাথে আর গুণ করে। একরকমভাবে এই তৃতীয় পদটা কী করে পেয়েছি, এই দ্বিতীয় পদের সাথে আর গুণ করে। দ্যাট ইজ একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে আমরা পরবর্তী পদগুলো পাচ্ছি। দ্যাট ইজ এখানে নির্দিষ্ট সংখ্যাটা কত, আর দ্যাট ইজ এখানে আরকে আমরা কি বলবো, সাধারণ অনুপাত। ঠিক আছে, তাহলে এটাই হলো একটা গুণোত্তর প্রগতির সাধারণ আকার। প্রথমে যেটা থাকবে সেটা হবে প্রথম পদ, আর যত গুণ করে করে পদগুলো এগিয়ে যাবে সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা কি বলবো, সাধারণ অনুপাত। এবার আমরা গুণোত্তর প্রগতির কী করবো, এনতম পদ বার করা শিখবো। তো আমি এখানে শিখছি না, ডাইরেক্ট আমি ফর্মুলা বলে দিচ্ছি, কারণ বইতে দেখলেই তোমরা বুঝতে পারবে, এমন কোনো জটিল বিষয় না এটা। তাহলে গুণোত্তর প্রগতির এনতম পদ কি, গুণোত্তর প্রগতির এনতম পদ সমান আমি মনে করছি TN। তাহলে TN সমান কি লিখতে পারি, A ইন্টু R⁴ A ইন্টু এই n-1 কিন্তু শুধু আর এর মাথায় আছে, A এর মাথায় নেই। ঠিক আছে, A ইন্টু R⁴ যেখানে A হবে কি প্রথম পদ আর আর কি হবে সাধারণ অনুপাত। এবারে গুণোত্তর প্রকৃতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এবার এখানে আবার দুটো ফর্মুলা আছে, কারণ
আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এখানে দুটো ফর্মুলা তৈরি হয়েছে। তাহলে কি আছে, গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয়, তাহলে Sn সমান কি লিখতে পারি, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। যেখানে a মানে কি, a মানে অলওয়েজ প্রথম পদ, আর r মানে কি সাধারণ অনুপাত। তাহলে এই ফর্মুলাটা কখন ফেলবো, যখন r এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকবে, দ্যাট ইজ r এর মান একটা প্রকৃত ভগ্নাংশ হবে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যদি লব হরের থেকে ছোট হয় তাহলে তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। দ্যাট ইজ r এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকলে তখন আমরা n সংখ্যক পদের সমষ্টি বার করার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা লাগাবো। আর যদি এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে এই ফর্মুলাটা লাগাতে হবে। তাহলে এই ফর্মুলাটা কখন লাগাবো, Sn ইকুয়াল টু a ইন্টু, এখানে ছিল 1 মাইনাস r টু দি পাওয়ার n, এখানে হচ্ছে কি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 মাইনাস r ছিল নিচে, তাহলে এখানে কী হবে r মাইনাস 1। এবার এই ফর্মুলাটা কখন ফেলবো, যখন r এর ভ্যালু 1 এর থেকে বড় হবে বা -1 এর থেকে ছোট হবে। তাহলে এই ফর্মুলাটা কখন ফেলতে পারবো আমরা, যখন r এর ভ্যালু 1 এর থেকে বড় হবে কিংবা -1 এর থেকে ছোট হবে, তখন এই ফর্মুলাটার সাহায্যে আমরা n সংখ্যক পদের সমষ্টি বার করবো গুণোত্তর প্রকৃতির। আর যদি r এর ভ্যালু প্রকৃত ভগ্নাংশ হয়, দ্যাট ইজ -1 থেকে 1 এর মধ্যে থাকে, তখন আমরা n সংখ্যক পদের সমষ্টি এই ফর্মুলার সাহায্যে করব। ঠিক আছে, এবার নেক্সট কনসেপ্ট কি বলছে, গুণোত্তরীয় মধ্যক, ইংরেজিতে কি বলে জিওমেট্রিক মিন, সংক্ষেপে কি বলে জিএম। তাহলে সংক্ষেপে কি বলবো আমরা, জিএম, জিওমেট্রিক জি আর মিনের এম। ঠিক আছে, তাহলে গুণোত্তরীয় মধ্যক কাকে বলে, যদি দুটি প্রদত্ত রাশি এ এবং বি এর গুণোত্তরীয় মধ্যক এক্স হয়, আমরা কি নিয়ে আলোচনা করছি গুণোত্তরীয় মধ্যক, তাহলে যদি দুটি প্রদত্ত রাশি এ ও বি এর গুণোত্তরীয় মধ্যক এক্স হয়, তবে আমরা কি বলতে পারবো, এ এক্স আর বি গুণোত্তর প্রগতিতে থাকবে। ঠিক আছে, তারপরে কি দুটো রাশির মিডিলে যে পদটা থাকবে সেটাকে আমরা কি বলবো, গুণোত্তরীয় মধ্যক। তাহলে কি এই তিনটে সংখ্যা তাহলে কি প্রগতিতে থাকবে, গুণোত্তর প্রগতিতে থাকবে, সেটা লিখেছি। তাহলে এই তিনটে সংখ্যা এ এক্স আর বি যদি গুণোত্তর প্রগতিতে থাকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সাধারণ অনুপাতের কনসেপ্ট। তাহলে সাধারণ অনুপাত সমান কি লিখতে পারি, এক্স বাই এ কিংবা বি বাই এক্স সাধারণ অনুপাত হিসেবে লিখতে পারি। মানে আর এর ভ্যালু যা বার করছি, আর মানে কি সাধারণ অনুপাত, তাহলে সেটা কি করে পাই, হয় দ্বিতীয় পদ বাই প্রথম পদ বা তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, এভাবে করতে হবে। কিন্তু প্রতি ক্ষেত্রে আর এর ভ্যালুটা সেম আসবে। দ্যাট ইজ এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স বাই এ ইকুয়াল টু বি বাই এক্স, বা এবার কোনো গুণ করো এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি, বা এক্স ইকুয়াল টু কী পাবো, উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে একদিকে প্লাস মাইনাস আসবে। তাহলে আমরা কী করছি, এক্স ইকুয়াল টু তাহলে কত ভ্যালু পাচ্ছি, প্লাস মাইনাস আন্ডার রুট এ বি। তাহলে এটাই হবে গুণোত্তরীয় মধ্যকের ভ্যালু। এবার এখানে কিছু আমরা নোট সম্বন্ধে জানবো, কিরকম নোট দেখো, যদি গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যা বলে দেওয়া থাকে, তবে সংখ্যা তিনটিকে কীভাবে ধরবে যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়, এইভাবে ধরবো এ বাই আর, এ আর এ আর। দেখো এই তিনটে সংখ্যা গুণোত্তর পদ্ধতি নেই, এই প্রথম পদের সাথে আর গুণ করে দ্বিতীয় পদ পেয়েছি, আবার দ্বিতীয় পদের সাথে আর গুণ করে তৃতীয় পদ পেয়েছি। দ্যাট ইজ প্রথম পদ কী হবে, এ বাই আর, কিন্তু সাধারণ অনুপাত কত আর, কারণ কি আর গুণ করে করে আমরা এগিয়ে যাচ্ছি, দ্যাট ইজ সাধারণ অনুপাত হবে আর। আর প্রথম পদ তাহলে কী হবে, প্রথমে যেটা আছে এ বাই আর। তাহলে কি যদি গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যা বলে দেয় বা ধরতে বলে, তাহলে কীভাবে ধরবো, এভাবে ধরবো এ বাই আর, এ আর এ আর। যদি পাঁচটা বলে দেয়, বলো গুণোত্তর প্রতিভুক্ত পাঁচটা সংখ্যা আছে, তখন কীভাবে ধরবো, দেখো এ বাই আর স্কোয়ার, এ বাই আর, এ আর স্কোয়ার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তোমরা লজিকটা বুঝতে পারছো। এবার দেখো যদি সাতটা বলে দেয় তখন কীভাবে ধরবো, এ বাই আর কিউব, এ বাই আর স্কোয়ার, এ বাই আর এ আর স্কোয়ার, এ আর কিউব। তাহলে মিডিলে অযুগ্ম সংখ্যক সংখ্যা বলবে, তাহলে কি মিডিলে এ রেখে দেবো। তাহলে এই পাশে তিনটে লিখবো, এই পাশে তিনটে লিখবো, তাহলে এই পাশে আর গুণ করে করে যাবো, এই পাশে আর ভাগ করে করে যাবো। ঠিক আছে, এই কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সংখ্যা যদি এভাবে বলে দেয় তিনটে পাঁচটা সাতটা বা নটা, তাহলে সংখ্যাগুলোকে কীভাবে ধরতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত ছিল বেসিক কনসেপ্ট। এবার আমরা অনুশীলনের অঙ্কেতে চলে যাবো। এবার আমরা প্রশ্নমালা 9C এর অঙ্ক শুরু করছি। প্রশ্নমালা 9C, বহু বিকল্প উত্তরধর্মী, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগ কী বলছে, কোনো গুণোত্তর প্রগতির তৃতীয় পদ বি এবং সাধারণ অনুপাত আর, তাহলে প্রগতিটির প্রথম পদ কত, চারটে অপশান দিয়ে দিয়েছে। এবার দেখো আমাকে প্রথম পদ বার করতে হবে, আমি তাহলে প্রথম পদটা ধরে নিচ্ছি। লেট গুণোত্তর প্রগতির প্রথম পদ ইকুয়াল টু এ। যেহেতু গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত আমাকে কত বলে দিয়েছে আর, তাহলে প্রগতিটা কী হবে, গুণোত্তর প্রগতিটা কীভাবে এগিয়ে যাবে, প্রথম পদে, তাহলে সেকেন্ড পদ কী হবে, প্রথম পদের সাথে আর গুণ করে দেবো এ আর, তৃতীয় পদ কী হবে, সেকেন্ড পদের সাথে আবার আর গুণ করবো, দ্যাট ইজ এ আর স্কোয়ার। এর পরের পদ তাহলে কী হবে, এ আর কিউব, এম করতে করতে এগিয়ে যাবে। কিন্তু কোশ্চেনে বলছে কি তৃতীয় পদ সমান বি, তাহলে এখানে তৃতীয় পদটা কোনটা, এ আর স্কোয়ার, তাহলে নিশ্চয়ই তাহলে এ আর স্কোয়ার ইকুয়াল টু বি হবে। তাই লিখেছি, যেহেতু তৃতীয় পদ ইকুয়াল টু এ আর স্কোয়ার, আমরা যে
প্রগতিটা বের করছি সেখানকার তৃতীয় পদ এ আর স্কোয়ার, কিন্তু ওরা বলছে বি হবে, তাহলে নিশ্চয়ই এখান থেকে লিখতে পারি কি এ আর স্কোয়ার ইকুয়াল টু বি, দ্যাট ইজ এখান থেকে এ ইকুয়াল টু কি লিখতে পারি বি বাই আর স্কোয়ার। আর আমাকে তো বলেছিল প্রথম পদটা বের করো, তাহলে প্রথম পদটাকে আমরা কি ধরেছিলাম এ, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি বি বাই আর স্কোয়ার। এটা কোন অপশানে আছে, অপশান সি, তাহলে অ্যান্সার সি হবে এই অঙ্কের অ্যান্সার। 2 কী বলছে, গুণোত্তর প্রগতিভুক্ত তিনটি সংখ্যার গুণফল 27/8 হলে প্রগতিটির মধ্যম পদটি হবে। তাহলে আমি কি বলেছি, যদি বলে আমাদের গুণোত্তর প্রগতিভুক্ত তিনটে সংখ্যা বলে দেয়, তাহলে সেই সংখ্যা তিনটিকে এভাবে ধরবো। লেট গুণোত্তর প্রগতিভুক্ত সংখ্যা তিনটি হলো এ বাই আর, এ আর এ আর। কী বলেছে, সংখ্যা তিনটির গুণফল 27/8, দ্যাট ইজ গুণ করে দেবো প্রশ্ন অনুসারে এ বাই আর ইন্টু এ আর ইজ ইকুয়াল টু 27/8, তাহলে আর আর কেটে যাচ্ছে, দ্যাট ইজ এ কিউ ইকুয়াল টু 27/8, বা এ কিউ ইকুয়াল টু কি লিখতে পারি 3/2 এর হোল কিউব, তাহলে উভয় দিক থেকে কিউব কিউব তুলে দাও, দ্যাট ইজ এ ইকুয়াল টু 3/2। আমাকে কি বলেছিল মধ্যম পদটি লেখো, তাহলে মিডিলে কোন পদটা আছে এ, দ্যাট ইজ এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে এর ভ্যালু কত পেলাম 3/2, দ্যাট ইজ অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার। 3 দাগ কী বলছে, দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক +-12, যদি একটি সংখ্যা 16 হয় তবে অন্য সংখ্যাটি হবে। আমি মনে করছি কি অন্য সংখ্যাটি এ, বাট আমরা কি জানি কনসেপ্টটা জেনে নাও কীভাবে করছি। দুটি সংখ্যা এ অ্যান্ড বি এর গুণোত্তরীয় মধ্যক এক্স হলে আমরা কি জানি এ এক্স আর বি গুণোত্তর প্রগতিভুক্ত হয়, দ্যাট ইজ এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি হয়, তাহলে সেই কনসেপ্ট এখানে লাগছি। তাহলে কী লিখছি, লেট অন্য সংখ্যাটি এ, তাহলে কি, তাহলে এ আর 16 এর গুণোত্তরীয় মধ্যক কত হবে +-12, তাহলে এখানে এ আর বি এর জায়গায় কত আছে এ আর 16, তাহলে আর এক্স এর জায়গায় কত আছে +-12, তাহলে এখান থেকে আমরা এই যে কনসেপ্টটা নিলাম এই কনসেপ্টটাকে কী বলতে পারি এ +-12 আর 16 গুণোত্তর প্রগতিভুক্ত, দ্যাট ইজ সেখান থেকে আমরা কি লিখতে পারবো মিডিলটার বর্গ ইকুয়াল টু প্রান্তীয় দুটো পদের গুণফল, দ্যাট ইজ +-12 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু 16, তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাবো, দ্যাট ইজ 16 এ ইকুয়াল টু 144 বা এ ইকুয়াল টু 144/16, দ্যাট ইজ এ ইকুয়াল টু 9, দ্যাট ইজ আমাকে তো এর ভ্যালু বার করতে হতো, দ্যাট ইজ এর ভ্যালু কত পেয়ে গেলাম 9, দ্যাট ইজ অপশান ডি হবে এই অঙ্কের অ্যান্সার। 4 দাগ কী বলছে, গুণোত্তর প্রগতিভুক্ত 5টি সংখ্যার গুণফলের মান 3^10 হলে প্রগতির তৃতীয় সংখ্যাটি হবে। 4টে অপশান দিয়ে দিয়েছে। এবার দেখো আমি কি বলেছি, যদি গুণোত্তর প্রগতিভুক্ত 5টি সংখ্যার কথা বলে তাহলে সেই সংখ্যাগুলোকে কীভাবে ধরবো, লেট গুণোত্তর প্রগতিভুক্ত 5টি সংখ্যা হলো এ বাই আর স্কোয়ার, এ বাই আর, এ আর আর এ আর স্কোয়ার, তাহলে কী বলছি এদের গুণফলের মান 3^10, তাহলে প্রশ্ন অনুসারে এই যে এইগুলো গুণ করে দিলাম ইজ ইকুয়াল টু 3^10, তাহলে আর স্কোয়ার ইন্টু আর, তাহলে আর কিউব, আর উপরে আর ইন্টু আর স্কোয়ার, তাহলে আর কিউব, তাহলে কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে শুধু 5টা এ গুণ আকারে আছে, দ্যাট ইজ এখান থেকে আমরা কী লিখতে পারি a⁵, a⁵ ইকুয়াল টু 3^10, তাহলে a⁵ সমান কি লিখতে পারি এই 3^10 থেকে লিখতে পারি 3 স্কোয়ার তার পারে 5, কারণ কি আমরা সূচকের নিয়মে জেনেছি কি x⁴m তার পার n কিংবা x⁴n তার পার m যাই থাকুক না কেন কী হয়ে যায় পাওয়ারগুলো গুণ হয়ে যায়, দ্যাট ইজ x⁴m ইন্টু n হয়ে যায়, তাহলে এখানে 2 × 5 যদি গুণ করে দিই তাহলে 10 ফিরে পাবো, তাহলে কী হয়ে গেল দেখো, তাহলে a⁵ ইজ ইকুয়াল টু 3^², তাহলে এই 5 আর এই 5 তুলে দাও, তাহলে কী পাবো a ইকুয়াল টু 3², দ্যাট ইজ 9 হবে এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার। 5 দাগ কী বলছে, এক্স 15 ও 45 গুণোত্তর প্রগতিভুক্ত হলে এক্স এর মান কত। তাহলে একটু আগে আমরা জানলাম কি এক্স 15 আর 45 যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয় তাহলে মিডিল সংখ্যার বর্গ ইজ ইকুয়াল টু প্রান্তীয় দুটো পদের গুণফল, তাহলে এখান থেকে তাই করেছি 15 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 45, বা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি 225/45, দ্যাট ইজ এক্স এর ভ্যালু কত পাবো 5, দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। 6 দাগ কী বলছে, 3টি অসমান বাস্তব রাশি গুণোত্তর প্রগতিতে থাকলে তাদের অনলক 3টিও থাকবে, তাহলে কি অ্যান্সারটা কী হবে গুণোত্তর প্রগতিতে, দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। অপশানগুলো লিখিনি কিন্তু গুণোত্তর প্রগতিতে থাকবে এই অপশানটা বিতে আছে। এবার এটাকে আমি প্রমাণ করে দিচ্ছি যে 3টে বাস্তব রাশি অসমান বাস্তব রাশি গুণোত্তর প্রগতিতে আছে কিন্তু এদের অনলকগুলো গুণোত্তর প্রগতিতে থাকবে, সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। দেখো প্রমাণ মনে করছি কি লেট এ বি সি 3টি অসমান বাস্তব রাশি যারা গুণোত্তর প্রগতিতে থাকে বা প্রগতিভুক্ত, তাহলে 3টে সংখ্যা যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি মিডিলটার বর্গ ইজ ইকুয়াল টু প্রান্তীয় দুটো পদের গুণফল, দ্যাট ইজ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a × c। এবার আমাকে কী দেখাতে হবে, দেখাতে হবে যে 1/a 1/b আর 1/c ও গুণোত্তর প্রগতিভুক্ত থাকবে, এদের অনন্যক মানে কি এর অনন্যক 1/a, b এর অনন্যক 1/b আর c এর অনন্যক 1/c ও তাহলে কি গুণোত্তর প্রগতিভুক্ত হবে, তাহলে 3টে সংখ্যা যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয় তাহলে আমাকে কী দেখাতে হবে এখানে 1/b² ইজ ইকুয়াল টু 1/a ইন্টু 1/c, যদি আমি দেখাতে পারি এখান থেকে তাহলে আমি বলতে পারবো কি এই 3টে সংখ্যা গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে কন্ডিশন হলো এই যে
বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এখান থেকে আমাকে এইটা প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করছি দেখো, তাহলে এখন আমি কি উভয় দিকে আমি উল্টে দিচ্ছি, তাহলে 1/b² ইকুয়াল টু 1/ac করতে পারি। এখন এটাকে আমি এভাবে লিখতে পারবো 1/b এর হোল স্কোয়ার, 1/b স্কোয়ার মানে কি 1/b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/ac মানে কি লিখতে পারি 1/a ইন্টু 1/c। দ্যাট ইজ এই দেখো এই জিনিসটা চলে আসলো না। তাহলে এই জিনিসটা কখন হয়, যদি 1/a 1/b আর 1/c যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয়, দ্যাট ইজ এখান থেকে আমরা কি বলতে পারছি যে অতএব 1/a 1/b 1/c ও গুণোত্তর প্রগতিভুক্ত হবে। ঠিক আছে, এবার 7 দাগ কী বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলছে, সমান্তরীয় মধ্যক যেটাকে আমরা ইংরেজিতে AM দ্বারা ডিনোট করি অ্যারিথমেটিক মিন, ও গুণোত্তরীয় মধ্যক মানে জিওমেট্রিক মিন শর্টে কী বলি GM দ্বারা ডিনোট করি, এর মধ্যে সম্পর্কটা কী। এই 4টে অপশান দিয়েছে যে AM আর GM এর মধ্যে কী সম্পর্ক আছে তোমাকে বলতে হবে। তো সম্পর্ক হবে তোমার সি অপশান। সেটা কী করে হবে তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। লেট এক্স জেড আর ওয়াই তিনটে সংখ্যা, ঠিক আছে, এক্স জেড ওয়াই এইটা আলাদা আলাদা মিডিলে কমা দিয়েছি মানে কি তিনটে সংখ্যা। নাও এক্স জেড ওয়াই সমান্তর প্রগতিভুক্ত হলে, এই তিনটে সংখ্যা যদি সমান্তর প্রগতিভুক্ত হয় তাহলে সমান্তরীয় মধ্যকের ফর্মুলা কি, মিডিলটা মানে কি সমান্তরীয় মধ্যক মানে কি দুটো সংখ্যার মিডিলে যেটা থাকবে। তাহলে সমান্তরীয় মধ্যক এম যেটা জেড ইকুয়াল টু কি লিখতে পারি প্রান্তীয় পদ্ধতির যোগফল বাই 2 দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই বাই 2। দ্যাট ইজ সমান্তরীয় মধ্যক জেড সমান কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই 2। আবার এই সেম সংখ্যাগুলো যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয়, দ্যাট ইজ এক্স জেড ওয়াই যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয়, তখন গুণোত্তরের মধ্যে জিএম সমান কি লিখতে পারি, তাহলে মিডিলটা, তাহলে জেড সমান কি লিখতে পারি প্লাস মাইনাস আন্ডার রুট এক্স হয়, আমরা আগে জেনেছি। এবার এখানে দুটো কন্ডিশন হতে পারে। কেস 1 হয় এই যে তিনটে সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি সেই তিনটে সংখ্যাই সেম, আর কেস 2 এই তিনটে সংখ্যা আলাদা। তো প্রথমে কেস 1 নিয়ে আলোচনা করি। কেস 1 হচ্ছে যে তিনটে সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি এক্স জেড ওয়াই, এরা তিনটে প্রত্যেকেই সেম, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু ওয়াই। দ্যাট ইজ মনে করো এক্সও এক ওয়াইও এক জেডও এক। তাহলে দেখো এই এক 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 এই তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে নেই, অবশ্যই আছে, প্রত্যেকটা পদের সাথে এক গুণ করে করে এসছে। এটা সমান্তর প্রগতিতেও আছে, কারণ কি প্রত্যেকটা পদের সাথে 0 যোগ করে করে পরবর্তী পদটা এসছে। তাহলে কি এই এক 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 এই যে তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতেও আছে গুণোত্তর প্রগতিতেও আছে, কিন্তু আমরা তো ঠিক জানি না, আমরা কি করছি এক্স জেড ওয়াই এরা তিনটে সমান। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম তোমাদের সামনে। এবার এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের আলোচনার বিষয় কি এম আর জিএম, দ্যাট ইজ এক্স আর ওয়াই নিয়ে আমাদের আলোচনার বিষয়, জেডটা আমাদের আলোচনার বিষয় না। তাহলে কেস 1 কী বললাম এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু ওয়াই, দ্যাট ইজ এক্স ইকুয়াল টুও তো হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এবার উভয় দিকে বর্গ করে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা ফর্মুলা কী জানি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy। ক্লাস 10-এ তোমরা জেনেছো 4ab এর ফর্মুলা, ওখানে ab দিয়েছিল, আমি এক্স ওয়াই দিয়ে করলাম। তো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে এটা লিখবো, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে তাহলে এটা লিখে দিচ্ছি, তাহলে কী লিখবো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 4xy ইকুয়াল টু 0, কারণ কি এটা ইকুয়াল টু এখন এটা, তাহলে এটার পরিবর্তে এটা লিখতেই পারি। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy। এবার উভয় থেকে আমি বর্গমূল করে দিচ্ছি, তাহলে বর্গমূল করে দিলে একদিকে প্লাস মাইনাস আসবে, আমি প্লাস মাইনাসটা এই পাশে দিচ্ছি, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা যদি বর্গমূল করি তাহলে কী পাবো প্লাস মাইনাস 2 ইন্টু আন্ডার রুট এক্স ওয়াই লিখতেই পারি। তাহলে এবার আমি কী করছি দেখো এই 2টাকে আমি এক্স প্লাস ওয়াই নিচে নিয়ে আসছি, তাহলে কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস আন্ডার রুট এক্স ওয়াই। তাহলে একটু আগে আমরা কী দেখলাম এক্স প্লাস ওয়াই বাই 2 মানে কি অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক, তাহলে এটার পরিবর্তে এখন লিখছি এম ইকুয়াল টু আর প্লাস মাইনাস আন্ডার রুট এক্স ওয়াই, এটাকে আমরা কী পেয়েছিলাম গুণোত্তরীয় মধ্যক বা জিওমেট্রিক মিন, যেটাকে আমরা জিএম দ্বারা ডিনোট করছিলাম। তাহলে যখন তিনটে সংখ্যা সমান হয়ে যাবে সেখান থেকে আমরা কী পাচ্ছি এম ইকুয়াল টু জিএম, অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু জিওমেট্রিক মিন, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার কেস 2 যখন এই তিনটে নট ইকুয়াল টু সমান সমান হবে না, এক্স নট ইকুয়াল টু জেড নট ইকুয়াল টু ওয়াই, আমাদের আলোচনার বিষয় কি এক্স আর ওয়াই, তাহলে এখান থেকে তাহলে এরা যদি তিনটে একে অপরের সাথে অসমান হয় তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এক্স তো তাহলে ওয়াইয়ের সাথে নট ইকুয়াল টু হবে, দ্যাট ইজ এক্স নট ইকুয়াল টু ওয়াই। তাহলে যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয় তাহলে এদের বিয়োগ ফলের বর্গটাও কী হবে সবসময় ধনাত্মক হবে না। মনে করো এক্স 5 আর ওয়াই 3, তাহলে 5 মাইনাস 3 2 এর বর্গ তাহলে কত হবে 4, তাহলে সেটা অলওয়েজ কী হবে 0 থেকে বড় হবে না। তাহলে এখান থেকে আমরা নেগেটিভও যদি হয় মনে করো এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 3, তাহলে 2 মাইনাস 3 কত হয় -1, তার যদি বর্গ করি -1-এর বর্গ যদি করি তাহলে কত পাবো 1, দ্যাট ইজ সেটা কী হবে পজিটিভ হবে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার অলওয়েজ কী হবে 0 থেকে বড়, কারণ কি এরা নট ইকুয়াল টু
যদি ইকুয়াল টু হতো তখন 0 হতো, আগে আমরা আলোচনা করেছি। এরা নট ইকুয়াল টু, তার মানে 0 হবে না, 0-র থেকে বড় হবে, যেহেতু আমাদের বর্গ আছে। তাহলে এবার সেম জিনিস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, একটু আগে আমরা ফর্মুলা জানলাম, কি জানলাম, এই যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের পরিবর্তে এটা আমি লিখতে পারবো, তাহলে সেটা আমি লিখে দেবো, লিখে দিলাম x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy গ্রেটার দ্যান 0, বা x প্লাস ওয়াই হোল স্কোয়ার গ্রেটার দ্যান 4xy এর পাশে চলে যাবে, তাহলে 4xy। এবার উভয় দিকে বর্গমূল করো, তাহলে একদিকে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে আমি এই পাশে প্লাস মাইনাস দিচ্ছি। তাহলে জাস্ট কি লিখতে পারি, x প্লাস ওয়াই গ্রেটার দ্যান প্লাস মাইনাস 2 ইন্টু আন্ডার রুট xy। এইবার এই 2টাকে আমি এই পাশে নিয়ে আসতেই পারি, কারণ এটা পজিটিভ। তাহলে x প্লাস ওয়াই বাই 2 গ্রেটার দ্যান প্লাস মাইনাস আন্ডার রুট xy। তাহলে x প্লাস ওয়াই বাই 2টাকে আমরা কী পেয়েছি, অ্যারিথমেটিক মিন, তাহলে লিখলাম am গ্রেটার দ্যান প্লাস মাইনাস আন্ডার রুট xyটাকে কী পেয়েছি, gm, দ্যাট ইজ জিওমেট্রিক মিন। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি gm, তাহলে এটাকে আমরা দিলাম 2 নম্বর। এবার আমরা 1 আর 2কে একসাথে লিখবো। 1-এ কী ছিল, am ইকুয়াল টু gm, আর 2-এ কী পাচ্ছি, m গ্রেটার দ্যান gm, দ্যাট ইজ এই দুটোকে যদি একসাথে লিখি তাহলে কী লিখবো, m গ্রেটার দ্যান ইকুয়াল টু gm। তাই লিখছি ফ্রম 1 and 2 দুটোকে একসাথে কম্বাইন করে যদি লিখতে চাই তাহলে কীভাবে লিখতে হবে, এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম। তার মানে কি, এম এর ভ্যালু জিএম এর থেকে বড় হতে পারে, সমান হতে পারে, দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। আর দেখ কী বলছে, নিচের কোন বিবৃতিটি সত্য নয়। আচ্ছা, এই অপশানটা বাদ দাও, কারণ এটাই অ্যান্সার হবে, বাদ বাকিগুলোকে নিয়ে আমরা আলোচনা করে নিই। প্রথমে বি অপশান কী বলছে, কোনো গুণোত্তর প্রগতির প্রত্যেক পদকে 6 দিয়ে গুণ করলে যে নতুন প্রগতি হয় সেটিও একটি গুণোত্তর প্রগতি গঠন করে। অবশ্যই একদম ঠিক বলেছে। কোনো গুণোত্তর প্রগতির প্রত্যেক পদকে 3 দিয়ে ভাগ করলে যে নতুন প্রগতি হয় সেটিও একটি গুণোত্তর প্রগতি গঠন করে। অবশ্যই 3 দিয়ে ভাগ করা মানে কি, 1/3 দিয়ে গুণ করা, সেই আগের কথাটাই বলেছে। এখানে বলেছিল 6 দিয়ে গুণ করা, এখানে বলেছে 3 দিয়ে ভাগ করা। 3 দিয়ে ভাগ করা মানে কি, 1/3 দিয়ে গুণ করা। যে কোনো জিনিস দিয়ে গুণ করা, নট ইকুয়াল টু 0 হলেই হলো। তাহলে কি, সেই নতুন যে প্রগতিটা হবে সেটা কি হবে, গুণোত্তর প্রগতি হবে। আর ডি অপশানে কি বলছে, এ বাই আর, এ এবং এ আর স্কোয়ার সংখ্যা 3টির গুণোত্তর প্রগতিতে আছে। অবশ্যই দেখো, প্রত্যেকটা পদ, এই পদটা কী করে এসে এই পদের সাথে আর স্কোয়ার গুণ করে, একরকমভাবে এই পদটার সাথে এই পদটা কী করে এসে আর স্কোয়ার গুণ করে, দ্যাট ইজ কি, প্রথম পদ এ বাই আর স্কোয়ার, আর সাধারণ অনুপাত কত, আর স্কোয়ার। কারণ কি, প্রত্যেকটা পদ কী হয়ে এসছে, তার আগের পদের সাথে আর স্কোয়ার গুণ করে এসছে, দ্যাট ইজ এই 3টির সংখ্যা কী আছে, গুণোত্তর প্রকৃতিতে আছে, দ্যাট ইজ ডি অপশনও কারেক্ট। এবার এই অপশানে চলো, এই অপশানে কী বলছে, কোনো গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত সর্বদা ধনাত্মক হয়। এই কথা আমরা আগে একবারও বলিনি, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সেটা কোনো শিওরিটি নেই। দ্যাট ইজ ওরা বলছে শুধু ধনাত্মকই হবে, সর্বদা ধনাত্মক হয়, দ্যাট ইজ এটা সত্য নয়। দ্যাট ইজ কোন বিবৃতিটি সত্য নয় বলেছে, দ্যাট ইজ অপশান এ হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কী হবে, অপশান এটা হবে এই অঙ্কের অ্যান্সার, যে এ দাগে যে অপশানটা আছে বা এ দাগে যে অ্যান্সারটা লিখেছে বা যে কথাটা বলেছে সেটা সত্য নয়। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।